ভারতের নিরাপত্তম শহরে ঘটে গেল আরও একটি দুর্ঘটনা। Focus of this hour is on the Kolkata doctor murder case. Now, shocking details in the rape and murder of a female doctor in Kolkata's RG Kar Medical College. RG Kar হাসপাতালে চিকিৎসক নিয়ে তোলপাড় হয়ে রয়েছে এখন গোটা দেশ। One person named Sanjay Ray has been arrested after a 31-year-old woman junior doctor was found dead at Kolkata state-run RG Kar Medical College and Hospital on Friday morning. RG Kar Medical Hospital থেকে নিথর মৃতদেহকে উদ্ধার হতে দেখল গোটা দেশ, গোটা বাংলা। चले यही बता सकता है जो नेचुरल नहीं है सब नॉन नेचुरल होगा। उसके बाद जो इंक्वायरी चल रहा है रिपोर्ट आएगा तो भी दैट इज एट मैंने अभी पूरा रिपोर्ट नहीं आने से नहीं बोल सकते। नेचुरल नहीं है यही नेचुरल। যে হাসপাতাল চিকিৎসকদের মানুষের সেবা করার স্থান ছিল, সেই হাসপাতাল থেকে আমরা চিকিৎসকের মৃতদেহ উদ্ধার হতে দেখলাম। কি অস্বস্তিকর, তাই না? এই সব অস্বস্তির মাঝখানে যে একটা জিনিস আমাদের স্বস্তি দেয়, তা হলো মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে আমরা প্রতিবারের মতো, আমরা হাঁসখালির মতো এবারে বলতে শুনিনি ওই চিকিৎসকের সাথে রেপিস্টের কোনো অবৈধ সম্পর্ক ছিল কিনা, কোনো লাভ অ্যাফেয়ার ছিল কিনা। আমি পুলিশকে জিজ্ঞেস করলাম, ঘটনাটা খারাপ, অ্যারেস্ট হয়ে গেছে, কিন্তু ছেলেটির সাথে মেয়েটির নাকি লাভ অ্যাফেয়ার ছিল আমি শুনেছি। ইজ ইট এ ফ্যাক্ট? ডিজি সাহেব এখানে আছেন, আমি যতটুকু ইনফরমেশন পেয়েছি। কিংবা পার্ক স্ট্রিট কাণ্ডের মতো আমরা মুখ্যমন্ত্রীকে বলতে শুনিনি সবটাই সাজানো ঘটনা। বরং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আউট অফ দ্য বক্স গিয়ে উনি বলেছেন, এই ঘটনার যদি প্রয়োজন হয় তাহলে সিবিআইও তদন্ত করুক। একটা স্বপ্নকে ভঙ্গ হতে দেখলো এই শহর। যে চিকিৎসক দিন রাত সাধারণ মানুষের কথা ভাবে, সাধারণ মানুষের সুরক্ষার কথা ভাবে, সেই চিকিৎসকদের সুরক্ষার কথা কারা ভাবে? নমস্কার, আমি অনুভব মাইতি। RG Kar হাসপাতালে চিকিৎসক নিয়ে তোলপাড় হয়ে রয়েছে এখন গোটা দেশ। টানা 36 ঘন্টা ডিউটির পরে ওই চিকিৎসক রাত 11:30টায় রোজকার অভ্যেসের মতো নিজের মা বাবার সাথে ফোনে কথা বলে। কল রেখে উনি অলিম্পিকের খেলা দেখেন, নিজের খাওয়া দাওয়া করেন, রাতে ডিনার করেন এবং করে সেমিনার হলে একটু রেস্ট নিতে যান। কে জানতো ওই রাতটাই ওই চিকিৎসকের জন্য শেষ রাত হতে চলেছে। সকাল 9টায় ওই চিকিৎসকের ডেড বডি দেখে আটকে ওঠেন RG Kar মেডিকেল হসপিটালের প্রায় প্রত্যেকে। ততক্ষণে RG Kar মেডিকেলের সবাই বুঝে গেছিল এই মৃত্যু স্বাভাবিক নয়। গায়ে, হাতে, ঠোঁটে সব জায়গায় আঁচড়ের চিহ্ন, বিছানায় ছোপ ছোপ রক্ত, অর্ধনগ্ন শরীর। এত কিছু জানা সত্ত্বেও কলেজ কর্তৃপক্ষ সবটা ধামা চাপা দেওয়ার প্রচেষ্টা করে। ওই মৃত চিকিৎসকের বাড়িতে ফোন করে জানায় ওনাদের মেয়ে আত্মহত্যা করেছে। সাইকোসিস ডিসঅর্ডার ছিল ওই মেয়েটির। একটি খুনকে ধামাচাপা দিতে একটি মেয়েকে আপনারা সাইকোসিস পেশেন্ট হিসেবে চিহ্নিত করছেন। একটি সাইকোসিস পেশেন্টকে টানা 36 ঘন্টা আপনারা কোন যুক্তিতে ডিউটি করালেন, সে উত্তর আপনাদের কাছে আছে। ঘটনাস্থলে তারপরে আসে পুলিশ। কলেজ কর্তৃপক্ষের মতো পুলিশও সবটা ধামাচাপা দেওয়ার প্রচেষ্টা করে। ওরাও ঘটনাকে আত্মহত্যা বলে চালিয়ে দেওয়ার চেষ্টা করে। একটি তদন্তকারী পুলিশ অফিসারের ক্রাইম সিন দেখে বুঝে যাওয়া উচিত ওটা একটা খুন নাকি আত্মহত্যা। তদন্তকারী অফিসার নিশ্চয়ই বুঝেছিলেন একটি খুন, তারপরেও পুরো বিষয়টিকে আত্মহত্যা বলে চালিয়ে দেওয়ার চেষ্টা করছিলেন। কার নির্দেশে এই কাজটি হচ্ছিল তা এখনো আমরা জানতে পারি। এখানে ধন্যবাদ জানাতে হবে ছাত্রছাত্রীদের চাপে একটি তদন্ত কমিটি তৈরি হয়। যদিও সে তদন্ত কমিটির যোগ্যতা নিয়ে একটা প্রশ্ন উঠেছে, তারপরেও ছাত্রছাত্রীদের এই প্রচেষ্টাকে কুর্নিশ জানাতে হয়। এবার প্রশ্ন একটাই, পরিষ্কার একটি ধর্ষণ এবং খুনের ঘটনাকে কে বা কারা কেন ঘটনাটিকে তাড়াতাড়ি ধামাচাপা দেওয়ার চেষ্টা করছিলেন এবং আত্মহত্যা বলে চালিয়ে দিচ্ছিলেন, তা নিয়ে এখনো একটাও কোনো তদন্তের কমিশন বসেনি। কার নির্দেশে এটা হচ্ছিল সে প্রশ্ন এখনো অধরা। পুলিশের উপর চাপ বাড়তে থাকে একটি স্বচ্ছ তদন্তের। রাজ্য জুড়ে ছাত্রছাত্রীরা কর্মবিরতির ঘোষণা করে। ন্যাশনাল মেডিকেল কলেজ থেকে মালদা, এমনকি সারা ভারত জুড়ে আস্তে আস্তে প্রতিবাদ
তীব্র হয়। আরজি করের ঘটনার প্রতিবাদে এবং অভিযুক্তদের কঠোর শাস্তির দাবিতে মালদা মেডিকেল কলেজ হাসপাতালে বিক্ষোভ জুনিয়র চিকিৎসকদের। গতকাল রাত থেকেই জুনিয়র যারা চিকিৎসক রয়েছেন মালদা মেডিকেল কলেজ হাসপাতালে তারা কর্মবিরতি পালন করছেন এবং আজ সকাল থেকেই কিন্তু এখানে বিক্ষোভ প্রদর্শন করছেন তারা। এর ফলে আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী তথা স্বাস্থ্যমন্ত্রী তার উপরে একটি আলাদা করে চাপ বাড়তে থাকে। দিল্লি এইমস, চণ্ডীগড় ডক্টর রেসিডেন্ট অ্যাসোসিয়েশন থেকে চিঠি আসতে থাকে মুখ্যমন্ত্রীর কাছে একটি স্বচ্ছ তদন্তের জন্য। এরই মধ্যে পোস্টমর্টমে উঠে এসছে চোখ ধাঁধানো তথ্য। কলার বোন থেকে পেলভিস বোন সবটাই ভেঙে যাওয়ার একটা তথ্য উঠে আসছে, অর্থাৎ ইট ইজ এ ক্লিয়ার কেস অফ রেপ অ্যান্ড সেক্সুয়াল অ্যাসল্ট। তদন্তকারীরা অনুমান করছে খুন করে তারপরে ওই মেয়েটিকে ধর্ষণ করা হয়। এই ঘটনার পর অ্যারেস্ট করা হয় সঞ্জয় রায় নামে এক ব্যক্তিকে, যিনি একজন সিভিক ভলেন্টিয়ার। এবার এই সিভিক ভলেন্টিয়ার হওয়ার পরিচয়টাকে সব রকমভাবে ধামাচাপা দেওয়ার চেষ্টা করে পশ্চিমবঙ্গের পুলিশ কমিশনার। পুলিশ কমিশনার যখন তার প্রেস কনফারেন্স করছিলেন, তাকে রিপোর্টাররা তিনবার প্রশ্ন করেন এবং পরিষ্কারভাবে প্রশ্ন করেন ওই সঞ্জয় রায় নামে ব্যক্তিটির পরিচয় কি উনি একজন সিভিক ভলেন্টিয়ার, এবং তিনবারই পুলিশ কমিশনার এই প্রশ্নটিকে এড়িয়ে গিয়ে বলেন ওর পরিচয় যাই হতে পারে, হি ইজ আ ক্রিমিনাল অফ হাইয়েস্ট অর্ডার। অর্থাৎ উনি সিভিক ভলেন্টিয়ার হ্যাঁ কি না এই উত্তরটি তিনি বারবার এড়িয়ে যান। কেন এড়িয়ে যাচ্ছেন? যদি উনি একজন সিভিক ভলেন্টিয়ার হয় তা লুকিয়ে যাওয়ার পেছনে যুক্তিটাই বা কি তা আমি জানি না। He is, for us, he is a criminal of the highest order. He is, whatever he may be, he is a criminal. ঠিক কোন প্রসেসে, কোন কোয়ালিফিকেশনে এই সঞ্জয় রায় নামক ব্যক্তিরা সিভিক ভলেন্টিয়ার হয়, ঠিক কোন নেতাকে কত টাকা দিলে, কোন দলের কোন নেতাকে কত টাকা ঘুষ খাওয়ালে সিভিক ভলেন্টিয়ার হওয়া যায় পশ্চিমবঙ্গে, তা এখন প্রায় সবাই জানে। পুলিশের জন্য বরাদ্দ হওয়া অ্যাপাচে বাইক বরাদ্দ করা হয় সঞ্জয় রায়ের মতো এক সামান্য ভলেন্টিয়ারের জন্য, যিনি নিজের ব্যক্তিগত কাজেও ব্যবহার করতেন ওই বাইকটি। বাইক তো ছাড়ুন, এমনকি অনেক সময় পুলিশের গাড়ি অবধি ব্যবহার করতে পারতেন এই সঞ্জয় রায়। এমন সঞ্জয়রা পশ্চিমবঙ্গে হাজার হাজার আছে, যাদের মাথায় নেতাদের হাত থাকে এবং তারা সাহস পায় আরজি কর মেডিকেল কিংবা পশ্চিমবঙ্গের আরও অনেক মেডিকেল কলেজে নির্দ্বিধায় চলাচল করার জন্য। হয়তো এই প্রশ্নগুলো সামনে চলে আসবে সেই আশঙ্কায় পুলিশ কমিশনার সঞ্জয় রায়ের পরিচয় দিতে অস্বীকার করছিলেন। সঞ্জয় রায়ের মতো মানুষদের ক্রিমিনাল হয়ে ওঠার পেছনে হাত থাকে একটি পার্টিকুলার দলের বড় বড় নেতাদের। নাহলে কোন যুক্তিতে রাত 4টার সময় আরজি কর মেডিকেল কলেজের মতো একটা প্রিমিয়ার ইনস্টিটিউশনে অবাধ চলাচল করার সাহস পায় এই ক্রিমিনালরা? 9 তারিখের রাত ছিল এমন একটি রাত, মদ্যপ অবস্থায় সঞ্জয় ওই আরজি কর মেডিকেল হসপিটালে ঢোকে ঠিক ভোর 4টের সময় এবং বেরোয় 4:37 এইটুকু সময়ের মধ্যে তার সব রকম ক্রিমিনাল অ্যাক্টিভিটি ও সেরে ফেলেছিল। প্রমাণ হিসেবে ছেড়ে গেছিল ওর একটি হেডফোন। এরপরে তোলপাড় হয়ে ওঠে গোটা রাজ্য, প্রতিবাদ হতে থাকে রাস্তায় রাস্তায়। ছাত্র যুব থেকে রাজনৈতিক দল সবাই প্রতিবাদে রাস্তায় নামে, রাজনীতি হতে থাকে এবং হওয়াটাই প্রয়োজন। রাজনীতি করার অধিকার শুধু কলেজ কর্তৃপক্ষ বা একটা দলের জন্মায়নি, ছাত্র যুবরাও রাজনীতি করবে। তারা রাজনীতি করে সঠিক এবং স্বচ্ছ তদন্তের দাবি করবে। রাজনীতি হওয়া প্রয়োজন। ছাত্র যুবরা যখন রাস্তায় নেমে প্রতিবাদ করছিল, যখন প্রশ্ন তুলছিল কলেজ কর্তৃপক্ষের বিরুদ্ধে, তখন পুলিশের লাঠির আঘাত নেমে আসে সেই ছাত্রদের উপরে। যে পুলিশ একজন চিকিৎসকের সুরক্ষা দিতে ব্যর্থ, সেই পুলিশ বারবার এ রাজ্যে বর্বরতা নামিয়ে আনে ছাত্র যুব সমাজের উপর। অস্বস্তি লাগবে, রাজ্য সরকারের অস্বস্তি লাগবে ছাত্রছাত্রীদের প্রশ্নে স্বচ্ছ তদন্তের দাবি করলে। রাজ্য সরকারের যে অস্বস্তি হবে তা নির্দ্বিধায় বলা যায়। আরজি করের যে প্রিন্সিপাল, তিনি প্রিন্সিপাল কম শাসকের দলদাস হিসেবে বেশি পরিচিত, সেই প্রিন্সিপালের কাছ থেকে স্টেটমেন্ট আসে, ওয়াজ ইরিসপন্সিবল অফ দ্য গার্ল টু বি অ্যালোন অ্যাট নাইট। সত্যি তো, টানা 36 ঘন্টা ডিউটির পরে একটি মেয়ে কেনই বা সেমিনার হলে একটু রেস্ট নিতে যাবে? ডক্টর সন্দীপ ঘোষকে দুবার অধ্যক্ষ পদ থেকে সরানো হলেও কোনো এক রাজনৈতিক মন্ত্র বলে, রাজনৈতিক জাদু বলে তিনি আবার ফিরে আসেন সেই কলেজে। এই নির্মম ঘটনার পর সন্দীপ ঘোষের মতো মানুষদের মুখ থেকে প্রথম যে উক্তিটি আসে তা হলো, একা একটি মেয়ে অত রাতে কেন সেমিনার হলে ঘুমোতে যাবে? সত্যি তো, ওই মৃতা চিকিৎসকের বোঝা উচিত ছিল
যে কলেজে সন্দীপ ঘোষের মতো প্রিন্সিপালরা থাকেন সেই কলেজে মধ্যরাতে সাধারণ মানুষ নয় বিচরণ করবে সঞ্জীব রায়ের মতন জানোয়ারেরা। শাসকের দলদাস সন্দীপ ঘোষেরা বারবার আরজি করের মতো প্রিমিয়ার ইনস্টিটিউশনে ফিরে আসেন যাতে পরিকাঠামোর জন্য বরাদ্দ টাকা মেরে নিজের পকেট ভরাতে পারে। সুলভ শৌচালয় থেকে টিফিনের বরাদ্দ টাকা আত্মসাৎ করে পার্থ কিংবা বালুদের মতো তাদের পথ অনুসরণ করাই এই সন্দীপ ঘোষেদের জীবনের প্রধান লক্ষ্য। কোনো সজ্জন ব্যক্তি যদি আরজি কর কলেজের অধ্যক্ষ হয়ে আসেন তাহলে রুমের তালা মেরে সেই চাবিটা নিজের পকেটে রেখে অন্য কোথাও পালিয়ে যান এই সন্দীপ ঘোষের মতো মানুষরা। সন্দীপ ঘোষেরা সবুজ আবিরে নিজেকে রাঙিয়ে ফেলে যাতে নিজেদের বাকি জীবনটা রঙিন হতে পারে। উপর থেকে নিচ অব্দি করাপ্টেড এই মানুষটা যখন বুঝতে পারলেন সিচুয়েশন আউট অফ কন্ট্রোল, তখন তিনি বাধ্য হলেন পদত্যাগ করতে। 3 দিনের টানা প্রচেষ্টার পরেও যখন সবকিছু আর ধামাচাপা দিতে পারলেন না, তখন তিনি তার ন্যাকা সুরে মিডিয়ার সামনে এসে বললেন বিরোধী গোষ্ঠী নাকি রাজনৈতিক খেলায় নেমেছে। এই রাজনৈতিক খেলায় বিরোধী গোষ্ঠীরা বারবার নামুক সন্দীপ ঘোষের মতো মানুষরা যাতে পদত্যাগ করে। যদি বিরোধী গোষ্ঠীরা রাস্তায় না নামে, শাসকের কিছু নেতারা, কিছু চামচারা দিনের পর দিন গণধর্ষণ ও খুন চালিয়ে যেত এবং আমাদের মতো সাধারণ মানুষকে চুপ থাকতে হতো। চ্যাট ভাইরাল, এখন কল রেকর্ডিংও ভাইরাল। স্টুডেন্টদের মুখে শোনা যাচ্ছে প্রভাবশালী ইন্টার্নের নাম। অনেক চ্যাটে উঠে আসছে মেডিকোদের ইনভলভ থাকার একটা তথ্য। এসব বিড়ম্বনা থেকে সরতে নিজের পদত্যাগ দিয়ে আপনি যদি ভেবে থাকেন আপনি সব কিছু থেকে মুক্তি পাবেন, পাবলিক কিন্তু তা হতে দেবে না। বিরোধীরা এনশিওর করবেন আপনি তদন্তের মুখোমুখি হয়ে সেদিনের সত্য ঘটনাটি প্রকাশ্যে আনেন। এদিকে পুলিশ কমিশনারের মুখে একটাই শব্দ বারবার ভেসে আসছে, তদন্ত নাকি ট্রান্সপারেন্ট হচ্ছে। তদন্ত এতটাই ট্রান্সপারেন্ট হচ্ছে যে মৃতা চিকিৎসকের সৎকার পর্যন্ত হয়নি, তখন কোনো এক পুলিশ অফিসার ওর মা বাবার কাছে গিয়ে টাকা পয়সা অফার করে এসেছিলেন। এই টাকা পয়সা অফারের গল্প কি পুলিশ কমিশনার জানতেন না? যদি জানতেন তারপরে উনি কি করে বললেন তদন্ত নাকি ট্রান্সপারেন্ট হচ্ছে? যে পুলিশ কর্মী এই কাজে যুক্ত হতে পারে সেই পুলিশ কর্মী কি করে তদন্তকে ট্রান্সপারেন্ট ভাবে এগিয়ে নিয়ে যাবে তা আমার ভাবনার বাইরে। ঠিক কোন পুলিশ অফিসার এই সাহসটা দেখিয়েছিলেন ওই মৃতা চিকিৎসার মা বাবাকে টাকা পয়সার অফার দিতে? ঠিক কোন পুলিশ অফিসার এতটা সাহস দেখিয়েছিলেন ওই মেয়েটির বাবা মাকে টাকা পয়সার অফার দিতে? পুলিশ অফিসার নিজেই কাজটি করেছিলেন নাকি কারোর নির্দেশে এই কাজটি করানো হয়েছিল তা পুলিশ কমিশনারকে পাবলিকের সামনে, জনগণের সামনে জবাব দিতে হবে। ছাত্রছাত্রীরা রাস্তায় নামছে, তীব্র হচ্ছে আন্দোলন। রাজনীতি হোক ভীষণ স্বচ্ছ রাজনীতি, যে রাজনীতি দেখলে নিজের পদকে, নিজের চেয়ারকে কলুষিত করা অসৎ রাজনীতিবিদরা ভয় পান। হোক তেমন স্বচ্ছ রাজনীতি, হোক তেমন রাজনীতি যে রাজনীতি এক মৃত চিকিৎসকের অধিকারের জন্য রাস্তায় নেমে লড়বে। হোক তেমন রাজনীতি যে রাজনীতি সন্দীপ ঘোষের মতো ব্যক্তিদের চেয়ার থেকে বারবার ছুঁড়ে ফেলে দেবে। হোক তেমন রাজনীতি। এখন মুখ্যমন্ত্রী আমাদের কাছে এসে বলবেন এই সমস্ত বিষয় যেন রাজনীতি না হয়। মাননীয় মুখ্যমন্ত্রী, রাজনীতি না করলে, ছাত্রছাত্রীরা রাজনীতি না করলে আপনারা কবেই রাজনীতি করে এই ঘটনাকে ধামাচাপা দিয়ে দিতেন তা জনগণ টেরও পেত না। এই ঘটনার পরে ছাত্রছাত্রী এবং সাধারণ মানুষের মুখ থেকে যে প্রশ্নগুলো উঠে আসছে তার সদুত্তর এখনো কলেজ কর্তৃপক্ষ কিংবা পুলিশ কমিশনার কেউই এখনো দিতে পারেননি। সেই প্রশ্নগুলো কি? প্রশ্ন নম্বর 1, পুলিশ রক্তাক্ত দেহ উদ্ধার করার পরেও প্রথম অবজারভেশনে কি করে সবটিকে আত্মহত্যা বলে চালিয়ে দিলেন? প্রশ্ন 2, যে হসপিটালে এরকম একটি নির্মম ঘটনা ঘটেছে সেই হাসপাতালের কর্তৃপক্ষকে দিয়েই পোস্টমর্টম করার কারণটি কি? প্রাইমারি রিপোর্টে 2 ধরনের সিমেনের নমুনা পাওয়া গেলেও এখনো অবধি একজনকে অ্যারেস্ট করেই পুলিশ কর্তৃপক্ষ হাত তুলে দিয়েছে কেন? এর সাথে উঠে আসছে একাধিক কল রেকর্ডিং। এক কল রেকর্ডিংয়ে শোনা যাচ্ছে এক ছাত্র জানাচ্ছে এর সাথে যুক্ত কলেজেরই এক ইন্টার্ন যার রাজনৈতিক একটা ব্যাকগ্রাউন্ড আছে। আবার শোনা যাচ্ছে এর সাথে যুক্ত কলেজেরই অনেক ডাক্তার। এই কল রেকর্ডিং কতটা সত্যি, এই ইন্টার্নের গল্প, এই কলেজের ডাক্তাররা এর সাথে জড়িত, এই গল্প কতটা সত্যি আমি জানি না। তবে এটা সত্যি এই ভয়ঙ্কর কাজটি একজন সঞ্জয় রায়ের দ্বারা হয়নি। এর সাথে আরও অনেক মানুষ জড়িত, অনেক মাথা জড়িত, তা কিন্তু নির্দ্বিধায় বলা যায়। এবং পুলিশ কি শুধু সঞ্জয় রায়কে স্কেপগোট করলো তা একটা প্রশ্ন থেকেই যাচ্ছে। এই ভিডিওর মাধ্যমে আমি রিকোয়েস্ট করতে চাই তদন্ত যে নিরপেক্ষ হচ্ছে তা প্রমাণ করতে পুলিশ যেন সেদিনকার সিসিটিভি ফুটেজ, সেদিন রাত 4টার সিসিটিভি ফুটেজ প্রকাশ্যে নিয়ে আসুক, সবার সামনে নিয়ে আসুক, যাতে তদন্ত নিরপেক্ষ হচ্ছে তা মানুষ, সাধারণ মানুষ বুঝতে পারে। নয়তো এই আরজি করের ঘটনাও হাঁসখালি কাণ্ড কিংবা পার্ক স্ট্রিট ঘটনার মতো
একটা দলিলের তলায় চাপা পড়ে যাবে। এই ঘটনা যে একজনের কাজ হতে পারে না তা জানিয়েছে পুলিশ কমিশনার নিজে। প্রায় 3 দিন হতে চলল, এরপরেও সঞ্জয় রায় ছাড়া আর কারোকে নতুন কোনো মুখকে আমরা কিন্তু সামনে আসতে দেখলাম না। পুলিশ প্রশাসন কোথাও ব্যর্থ কিংবা জেনে শুনে ব্যর্থ তা কিন্তু আমরা আন্দাজ করতে পারি। এই ভিডিওর মাধ্যমে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে আমার একটাই রিকোয়েস্ট, 500,000 টাকায় লক্ষ্মী ভাণ্ডার দেওয়ার সাথে সাথে এই রাজ্যের লক্ষ্মীদের সুরক্ষার ব্যাপারে ভাবার সময় আমাদের সত্যি চলে এসছে। ক্লাবে দুর্গাপুজোর জন্য 80,000 টাকা দেওয়ার সাথে সাথে আমাদের রাজ্যের দুর্গাদের জন্য, যারা মানুষের সুরক্ষার কথা ভাবে, তাদের জন্য সুলভ শৌচাগার কিংবা সুরক্ষিত কোনো রেস্টরুম যদি তৈরি করা হয়, ভবিষ্যতে অনেক মেয়েরা ডাক্তার হওয়ার স্বপ্ন নিয়ে এই স্বপ্ন নগরীতে আসতে পারে। আর কোনো দুর্গাকে, আর কোনো লক্ষ্মীকে এই কলকাতা শহর খালি হাতে না ফেরাক, সেই আবেদন নিয়ে এই ভিডিওটি শেষ করলাম। ধন্যবাদ।